হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি সিবিএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9 এর সিলেবাসের অন্তর্গত বাংলার যে সিলেবাস খেয়া কবিতাটি আজকে আমি তোমাদের সামনে তার মূল যে ভাব বা বিষয়বস্তু তার যে ইনার মিনিং অন্তর্নিহিত অর্থ সেটি আমি তোমাদের সামনে তুলে ধরবো বা বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি তোমরা ভালো করে দেখো। যদি কোনো জায়গা বা কোনো অংশ তোমাদের মনে হয়ে থাকে আরেকটু আলোচনা করে দিলে সুবিধা হয়, তাহলে আমাকে তোমরা যে মেইল আইডি আছে ওখানে মেল করেও জানাতে পারো, অথবা আমার যে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারো। তো যেকোনো কবিতা সেটা বোঝার আগে কিছু গোড়ার কথা যা জেনে নিলে কবিতাটা বুঝতে অনেক সহজ হয়। সেক্ষেত্রে আহ, এই যে খেয়া কবিতা এটি হলো 1896 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন চৈতালি কাব্যগ্রন্থ। চৈতালি কাব্যগ্রন্থের ১৯ সংখ্যক কবিতা হচ্ছে খেয়া। এই চৈতালি কাব্যগ্রন্থে যে সময় উনি এই সময় রচনা করেন খেয়া কবিতাটি, এই সময় আ আমাদের ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনাধীন। স্বভাবতই খুব শান্তিময়, খুব পিসফুল জীবন এ সময় আমাদের ছিল না। জগতের জীবনে একটা অস্থিরতার ছবি ধরা পড়ে। তো সাহিত্যিকের সাহিত্য সবসময় পারিপার্শ্বিক সাহিত্যে একজন সাহিত্যিকের সাহিত্যে পারিপার্শ্বিকতার প্রভাব সবসময় চোখে পড়ে। বলা যেতে পারে সাহিত্যিকের মন সবসময় পারিপার্শ্বিকতার দ্বারা প্রভাবিত বা আন্দোলিত প্রতিহত হতে থাকে। বিশেষত বাঙালি যে নাগরিক জীবন, বিভিন্ন রাজনৈতিক চেতনা বা সমাজ সংস্কার প্রগতি সম্পর্কীয় যে আন্দোলনগুলো দ্বারা সবসময় প্রভাবিত হয়েছে। ১৮৯১ খ্রিস্টাব্দে আ ব্রিটিশরা চিন্তা করেছিল, ব্রিটিশরা আ আ যে বাংলাকে দ্বিধাবিভক্ত করার একটা পরিকল্পনা গ্রহণ করে, হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করবে বলে, এবং তাদের সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি এবং ১৯০৫ খ্রিস্টাব্দে সেটা কার্যকর করেন তারা। এরপরে বিভিন্ন ধরনের স্বদেশী আন্দোলন শুরু হয়ে গিয়েছে। তো এইরকমই একটা রাজনৈতিক বা সামাজিক যে অস্থিরতার যে পরিবেশ বা আবহ, তার মধ্যেই রবীন্দ্রনাথ ১৮৯৬ খ্রিস্টাব্দে রচনা করলেন চৈতালি কাব্যগ্রন্থ। আরেকটা ইনফরমেশন, খেয়া বা চৈতালি কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাই হচ্ছে সনেট জাতীয় রচনা। সনেট, যার সূত্রপাত ইউরোপে হয়েছে, ইউরোপীয় সাহিত্যে পেত্রার্ককে বলা হয় ফাদার অফ সনেট। আর বাংলায় মাইকেল মধুসূদন দত্ত সনেট রচনায় বিশেষ কৃতিত্ব অর্জন করেছিলেন তার চতুর্দশপদী কবিতাগুলি। কিন্তু আমাদের রবীন্দ্রনাথের যে খেয়া কবিতাটিকে সার্থক সনেট বলা যায় না। ঠিক আছে? কিন্তু আম আ সনেটের আরেকটি বৈশিষ্ট্য একটু বলে দিই। সনেটের যে আঙ্গিকগত যে বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা আঙ্গিকগত বৈশিষ্ট্য, অষ্টক আর শতকে ভাগ থাকে চরণ অর্থাৎ স্তবক। ১ম স্তবক হচ্ছে আ ৮ টি চরণের হয় অষ্টক, পরবর্তী স্তবক ৬ টি চরণের হয় শতক। তো অর্থাৎ ১৪ চরণের মধ্যে কবিতাটি আ আ কবি তার যে ভাবাবেগকে, তার বক্তব্যকে, এই আবেগকে ১৪ চরণের মধ্যেই সীমাবদ্ধ রাখেন। আমাদের খেয়া কবিতাটিও ১৪ চরণেরই। কিন্তু সার্থক সনেট খেয়া কবিতা নয়। এবার আমি কবিতাটি পড়ি শোনাই তোমাদের এবং লাইন ধরে বুঝিয়ে দেব। খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পল্লী বাংলার একটা পরিচিত দৃশ্যকে কবি আমাদের সামনে তুলে ধরছেন, যেখানে সেই জসীমউদ্দীনের কবিতার মতো আজও এই গাঁও নীরবে চাহিয়া ওই গাঁওটির পানে, দুটি পানে দুটি মুখোমুখি দুটি গ্রাম, এবং সেই গ্রাম দুটির মধ্যে ব্যবধান সৃষ্টি করেছে নাম না জানা একটা নদী। আর এই নদীর ব্যবধানকে, দুটি গ্রামের মাঝে যে নদীর ব্যবধান, তাকে দূর করছে খেয়া নৌকা। খেয়া নৌকা মূলত কি ধরনের নৌকো? নদী পারাপার করার নৌকো কে বলা হয় খেয়া নৌকো। অর্থাৎ এই
আ এই ৪ টি লাইনে আমরা কি দেখছি যে ২ টি গ্রাম, পাশাপাশি ২ টি গ্রাম, মুখোমুখি ২ টি গ্রাম, সেই গ্রামের লোকজন, গ্রামবাসী এই গ্রাম থেকে ওই গ্রামে বা ওই গ্রাম থেকে এই গ্রামে কর্মসূত্রে হোক বা বিভিন্ন কারণে হোক তাদের যাতায়াত। যাতায়াতের মাধ্যম কি? খেয়া নৌকা। খেয়া নৌকা করে তারা যাতায়াত করে। সকাল থেকে সন্ধে তাদের আ আনাগোনা ২ টি গ্রামে। এবার সেই পল্লী বাংলার খুব পরিচিত একটা দৃশ্য, পল্লী বাংলার যারা পল্লী বাংলার সাথে, গ্রাম বাংলার সাথে পরিচিত, তাদের কাছে খুবই পরিচিত একটা দৃশ্য এটা। এবং বলা যায় যে শহরাঞ্চলের যে আ উম যে লোভ, লালসা, দেশ হিংসা, সংগ্রাম, রক্তক্ষয়ী সংগ্রাম, তাদের জীবনযাত্রায় পল্লী বাংলার, গ্রাম বাংলার যে আ সরল লালিত্যে ভরা যে গ্রাম বাংলার জীবনযাপনে, তাদের জীবনযাত্রায় খুব একটা রেখাপাত করে না। তারা তাদের দৈনন্দিন কর্মকাণ্ডেই তারা ব্যস্ত। তাদের সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন পদ্ধতি। কবি আমাদেরকে এরকমই একটা দৃশ্যকে আমাদের সামনে তুলে ধরলেন। আমরা মোটামুটি সব পাঠকই visualize করছি সিচুয়েশনটাকে। ৫ম লাইনে কবি বলছেন, "পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন, নতুন কত গড়ে ইতিহাস। রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে।" ৫ম লাইন থেকে কবি পাঠকের ১ম ৪ টি চরণে, ৪ টি লাইনে পাঠকের চিন্তা চেতনা যখন একটা দিকে প্রবাহিত, কোন দিকে? পল্লী বাংলার একটা পরিচিত ছবি, পরিচিত দৃশ্য, আ সেই দিকে প্রবাহিত, আমাদের সেই দিকে থাকতে কবি দিলেন না। কবি আমাদেরকে একদম টেনে নিয়ে আসলেন আরেকটি প্রান্তে, পৃথিবীর আরেকটি প্রান্তে। বলা যেতে পারে গ্রাম বাংলার কমপ্লিটলি কন্ট্রাস্টে, একদম বৈপরীত্যে আরেকটি পৃথিবীর খবর দিলেন। যেই পৃথিবীতে মূল আ আস অবস্থা হচ্ছে কি না, দেশ, হিংসা, রক্তপাত, সংগ্রাম, ক্ষমতা দখলের লড়াই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে সময় এই কবিতাটি রচনা করেন, আমি আগেই বলেছি ব্রিটিশ শাসনাধীন ছিলাম আমরা। আমাদের আ ভারত মা, ভারত মাতৃকা, সোনার ভারত বলা যায়। বিভিন্ন সময় বিভিন্ন বৈদেশিক শক্তির আক্রমণে বারবার শৃঙ্খলিত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এবার আ কবির এই যে ব্রিটিশ শাসনাধীনকালীন অবস্থাতে কবি কবিতা রচনা করেছেন। কবির তার আগে আমরা বিভিন্ন বৈদেশিক শক্তির আক্রমণ দ্বারা আক্রান্ত হয়েছি। এবার আ ব্রিটিশদের বিভিন্ন ধরনের যখন আমরা শৃঙ্খলিত থাকি, যখন আমরা পরাধীন থাকি, তখন যে শক্তি আমাদেরকে শাসন করে, তাদের নানান ধরনের স্বেচ্ছাচারিতার শিকার হই আমরা। তো আ কবিকে বিচলিত করেছে এই পরিস্থিতি। ইংরেজরা কবির তার ১৯৪১ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান। অর্থাৎ তার যে সাহিত্য রচনার পুরো সময়কালটাই আমরা ব্রিটিশ শাসনাধীন ছিলাম সে সময়। তো এই যে ব্রিটিশদের নানান ধরনের কূটনৈতিক চাল, নানান ধরনের আনফেয়ার ডিসিশন যা ব্রিটিশরা আমাদের ক্ষেত্রে করছিল। তো কবির মধ্যে একটা যেন আ সেই জীবনবোধের জাগরণ কবি আমাদের মধ্যেও ঘটাতে চাইলেন। যে এই যে শুধু ভারতে না, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বৈদেশিক শক্তির আক্রমণের বিভিন্ন রকম আ আ সাক্ষী হচ্ছে ইতিহাস। সেই ইতিহাসের পাতা উল্টালে তার সাথে আমরা পরিচিত হই। এবার এই যে বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই যে রক্তপাত, এই যে সংগ্রাম কেন? কিসের কারণে? ক্ষমতা দখলের কারণে, ক্ষমতার লোভে, তাই তো? এবার এই যে সোনার মুকুট হচ্ছে রাজশক্তির ক্ষমতার প্রতীক। কবির মনে হচ্ছে, কবি আমাদেরকে জানাচ্ছেন যে এই যে সোনার মুকুট, এই সোনার মুকুটের স্থায়িত্ব কতটুকু? কতদিন? এই যে এত সংগ্রাম, এত রক্তপাত, এত কিছু যে আমাদের এত অত্যাচার, এগুলোর
এগুলোর কি কারণ? কি বা তার কারণ? প্রাপ্তি কি? এর থেকে আমরা পাবো কি? কারণ যে ক্ষমতার লোভে আমরা এত এই যে ক্ষমতার লোভী শাসকরা এত অত্যাচার যে করছে, এত যে রক্তপাত, রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, এই যে এত রক্তপাত, এত রক্তক্ষয়ী সংগ্রাম, তার স্থায়িত্ব কতটুকু? সেটা কি চিরস্থায়ী? ক্ষমতাকে যে যার কাছে ক্ষমতা, সে কি আজীবনকালই ক্ষমতা নিয়েই থেকে যাবে? না, থাকবে না। চিরন্তন সত্য একটা ইটার্নাল ট্রুথ কে কবি আমাদের সামনে তুলে ধরছেন। সেটা কি? কালের অমোঘ নিয়মে সবকিছু একদিন শেষ হয়ে যাবে। এটাই নিয়তি, এটাই সত্য, এটাই ট্রুথ। আমাদের বিখ্যাত একজন গ্রিক দার্শনিক তিনি বলেছেন, তার নাম হচ্ছে হেরাক্লিটাস। হেরাক্লিটাসের একটা বিখ্যাত উক্তি, সেটা হচ্ছে চেঞ্জ বিং দ্য ওনলি কনস্ট্যান্ট। এই যে শ্রীমদ্ ভগবদ গীতাতেও এ শুধু শ্রীমদ্ ভগবদ গীতা না, এরকম অনেক জায়গায় তোমরা দেখবে যে যেখানে বলা হচ্ছে, চেঞ্জ ইজ দ্য ল অফ দ্য ইউনিভার্স। নাথ উম নাথিং ইজ পার্মানেন্ট। কোনো কিছু পার্মানেন্ট না। চেঞ্জ ইজ দ্য ল অফ দ্য ইউনিভার্স। চেঞ্জ হচ্ছে পরিবর্তনশীলতাই হচ্ছে একটা অন্যতম আ মানে আ প্রধান একটা আ অবস্থা। ঠিক আছে? আমাদের যে মুঘল সাম্রাজ্য, ইতিহাস ঘাঁটলে দেখা যায় মুঘল সাম্রাজ্য এত সুদীর্ঘ কাল ধরে যে শাসন করেছিল, তারা কি চিরস্থায়ী হয়ে গেছিল? না। মুঘল সাম্রাজ্যের একটা সময় পতন হয়। ব্রিটিশরা প্রায় ২০০ বছরের কাছাকাছি আমাদের শাসন করেছে। কিন্তু তাদেরকেও একটা সময় হয়েছে। তাহলে আ কবি এখানে আসলে এই যে এই যে এই ৪ টি লাইনের মধ্য দিয়ে কবি সেটাই আমাদের সামনে তুলে ধরছে, সেই ইটার্নাল ট্রুথ কে। কোনো কিছুই চিরস্থায়ী না। সবকিছুই ক্ষণস্থায়ী। সবকিছুই শেষ হয়ে যাবে একটা সময়। তাহলে এই যে সংগ্রাম, এই যে হত্যা, এই যে অত্যাচার, এই হত্যার লীলা, এটার প্রয়োজনীয়তা কোথায়? হুম? এরপরে আ কবি বলছেন, "সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহয়, উঠে কত সুধা।" সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। আমরা আ আমাদের যে সভ্যতা উন্নত থেকে উন্নততর হয়ে চলেছে, তাই তো? আ যেদিন থেকে গুহা মানব, যেদিন থেকে সেই যে চকমকি পাথর ঠুকে যে আগুন জ্বালাতে শিখল, সভ্যতার সূত্রপাত সেদিন থেকে সভ্যতা শুরু হয়ে গেল। এবার এই যে সভ্যতা উন্নত থেকে উন্নততর হয়ে যাচ্ছে, আ যত এগোচ্ছি, যত উন্নত হচ্ছি, তত যেন আমাদের আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে। কারণ চাহিদা হচ্ছে ক্রমবর্ধমান। চাহিদা বেড়ে চলে, এগিয়ে চলে। চাহিদা শেষ হয় না। যত পাবো তত আরো বেশি পেতে ইচ্ছে করে। এটা ধর্ম। ঠিক আছে? এবার এই যে আমাদের যে সভ্যতার এত উন্নতি, হুম? বিজ্ঞানের উন্নতিতেই সভ্যতার এত উন্নতি। এবার বিজ্ঞানের উন্নতি কুসংস্কারকে পেছনে ঠেলে রেখে, জরাগ্রস্ততাকে পেছনে ঠেলে রেখে আমরা সভ্যতাকে উন্নত থেকে উন্নততর করে চলেছি। কিন্তু এই যে এত উন্নতি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে আমাদের এই যে সভ্যতার উন্নতিতে আমাদের বিজ্ঞানের উন্নতি, আমাদের জীবনযাপনে এখন অত্যন্ত যান্ত্রিকতা এসে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বরাবরই এই যে মানুষের এই অতি যান্ত্রিকতা রবীন্দ্রনাথকে বরাবরই উদ্বিগ্ন করেছিল বা চিন্তিত করেছিল। এবং এই আ আমাদের এই সভ্যতার উন্নতিতে বিজ্ঞানের যে দান আমরা যা পেয়েছি, এই বিজ্ঞানের অবদান আমাদেরকে অনেক বেগ দিয়েছে, স্পিড দিয়েছে। কিন্তু কি কেড়ে নিয়েছে? আবেগ কেড়ে নিয়েছে। কবি বলছেন, "সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা।" সমুদ্র মন্থনের সেই পুরাণের কাহিনী।
হলাহল এবং বিষ এবং সুধা দুটিই যখন সমুদ্র মন্থনকালে উঠল, হলাহল পান করলেন কে? নীল আমাদের শিব নীলকণ্ঠ হলেন হলাহল পান করে। অর্থাৎ সভ্যতার যে নব কত তৃষ্ণা ক্ষুধা, সভ্যতার উন্নতিতে যত উন্নত হচ্ছে আরো উন্নত করে তোলার একটা ইচ্ছে, আমাদের আকাঙ্ক্ষা, গাছ কেটে ফেলছি, নগরায়ন হচ্ছে। আমাদের শপিং মল তৈরি করছি এবং এত কিছু করতে গিয়ে অনেক কিছু হারিয়েও ফেলছি। অনেক কিছু হারিয়ে ফেলছি। সেই যে হারিয়ে ফেলছি সেটা হচ্ছে হলাহল। পৃথিবীতে এত সভ্যতার উন্নতিতে আমাদের ধ্বংসলীলাও কিন্তু উন্নতি তো হচ্ছে কিন্তু তার পাশাপাশি ধ্বংসলীলাতেও আমরা মেতে উঠেছি। ধ প্রধান ধ্বংসলীলা কিসের ধ্বংসলীলা? সবুজায়ন, গাছপালা, গাছপালাকে কেটে ফেলছি আমরা। তো কবি বলছেন তাই, "উঠে কত হলাহল, উঠে কত সুধা।" এই যে অতিযান্ত্রিকতা, মু এই এই অতিযান্ত্রিকতা, এই যে আমাদের আবেগহীনতা, বেগ তো দিয়েছে, এ তো কেড়ে নিয়েছে আবেগ। মনুষ্যত্বহীনতা, মনুষ্য ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। কিন্তু সভ্যতার উন্নতি ঘটাতে গিয়ে আমরা মনুষ্যত্বহীন হয়ে উঠছি। যার ফলশ্রুতি আমরা দেখি সেই যে হিরোশিমা নাগাসাকির সেই পারমাণবিক বোমা বিস্ফোরণ, পারমাণবিক বোমা যে আবিষ্কার সেটা অবশ্যই সভ্যতার দান। কিন্তু সেটা যখন হিরোশিমা নাগাসাকির ওপর নিক্ষেপিত হলো, তখন সেই যে কত লোক, শয়ে, শয়ে যে লোক, কোটি, কোটি লোক যে মারা গেল, এই যে এই মৃত্যু, এটা কি সভ্যতার অগ্রগতিকে রুদ্ধ করে দিল না? অবশ্যই দিল। আচ্ছা, এবার চলে আসি কবি আ কবিতার পরিসমাপ্তিতে চলে আসছেন। সেখানে কবি বলছেন, "শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে।" শ্রান্ত, পরিশ্রান্ত, ক্লান্ত, হতাশ কবি। এই এই যে পঞ্চম লাইন থেকে পরপর যে ৬ টি আ চরণে কবি পৃথিবীর একটা প্রান্তের খবর দিলেন। সে সেই প্রান্তটি কোন প্রান্ত? সেই প্রান্ত হচ্ছে শহরাঞ্চলের খবর। অর্থাৎ আ নগর অঞ্চলের খবর। কবি এই আ এই যে হানাহানি, কাটাকাটি, সভ্যতার অগ্রগতি ঘটাতে গিয়ে এত ধ্বংসলীলা, এই সব কবিকে পীড়িত করেছে, কবিকে ক্লান্ত করেছে, অবসন্ন করেছে, উদ্বিগ্ন করেছে। কবির শ্রান্ত অবসন্ন মন যেন কবিতার পরিসমাপ্তিতে এসে একটু শান্তি পেতে চাইছে। কোথায়? গ্রাম জীবনে। তাই কবি আবার সেই ১ম দিকে যা বললেন সেটাকেই আবার তিনি পুনরাবৃত্তি তার ঘটাচ্ছেন। "শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে।" অর্থাৎ গ্রাম বাংলার যে গ্রামীণ লালিত্যে মোরা যে গ্রাম বাংলা, সেখানে শহরাঞ্চলের এই আ আত্মকেন্দ্রিকতা, এই ক্ষমতা দখলের লড়াই, এই রক্তপাত, ধ্বংসলীলা তা তাদের বিন্দুমাত্র রেখাপাত করে না। তারা তাদের সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনেই ব্যস্ত এবং সেখানেই তাদের শান্তি, সেখানেই তাদের মুক্তি। আর শহরাঞ্চলে এই যে নানান ধরনের সংগ্রাম, রক্তপাত, হ্যাঁ? ক্ষমতা দখলের লড়াই, এই যে এগুলো সব হয়ে চলেছে, তার আ তার কি বা বাস্তবতা? কবি অবসন্ন, কবি ক্লান্ত, কবি দুঃখিত। তাই জন্য কবি এই গ্রাম বাংলার গ্রামীণ জীবনেই কবি যেন শান্তি পেতে চাইছেন। এটা হলো কবিতার আপাত অর্থ। এই ৪ টি শেষ যে পরিসমাপ্তিতে এই ৪ টি লাইনে কবি এই আপাত অর্থের বাইরে একটি গূঢ়ার্থ বা অন্তর্নিহিত অর্থ, বলা যেতে পারে একটা জীবন বোধের জাগরণ ঘটাচ্ছেন।
সেটা হচ্ছে এই দুটি গ্রাম মানুষের জীবনের দুটি অবস্থার প্রতীক। সে অবস্থাটা কি? একটি হলো জন্ম, আরেকটি হচ্ছে মৃত্যু। একটি গ্রাম হলো জন্মের প্রতীক, অপর গ্রামটি হচ্ছে মৃত্যুর প্রতীক। আর এই যে নদী, নদী তাহলে কিসের প্রতীক? জীবন সভ্যতার প্রতীক। জীবন সভ্যতার প্রতীক, যে জীবন সভ্যতা বহমান। নদীর ধর্ম কি? নদী কি থেমে থাকে? না। নদী চলমান, নদী এগিয়ে চলে। যে ওগো নদী আপন বেগে পাগল পাড়া, সেই নদী হচ্ছে এগিয়ে চলেছে। নদী যেমন থেমে থাকে না, সেরকম সরি, আমাদের জীবন সভ্যতাও কিন্তু থেমে থাকে না। জীবন সভ্যতা চলেছে প্রবহমান। আর খেয়া নৌকো তাহলে কিসের প্রতীক? খেয়া নৌকো হচ্ছে মানব জন্মতরী। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবন চক্রাকারে, বিষয়টা চক্রাকারে প্রবর্তিত হচ্ছে, তাই তো? আ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চক্রাকারে প্রবর্তিত হচ্ছে মানব জীবন। আর এই খেয়া নৌকো হচ্ছে এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পথ, সেই পথকে পারাপার করে দিচ্ছে, পা পেরিয়ে দিচ্ছে, মানে এগিয়ে দিচ্ছে। আমাদের জন্ম থেকে মৃত্যুর যে পথটাকে অতিক্রম করে দিচ্ছে হচ্ছে কে? খেয়া নৌকো। খেয়া নৌকো হচ্ছে মানব জন্মতরী। ঠিক আছে? আর এই স্রোত কি? নদী যেটা হচ্ছে, আমি যেটা বললাম, নদী হলো আ জীবন সভ্যতার প্রতীক। স্রোত হচ্ছে এই প্রবহমানতার প্রতীক। এগিয়ে চলছে, নদী যে এগিয়ে চলেছে বহমানতা, স্রোত হচ্ছে বহমানতার প্রতীক। এই স্রোতই নদীকে এগিয়ে নিয়ে যায়। মানব জীবন সভ্যতা যেমন থেমে নেই, সভ্যতা এগিয়ে চলেছে। তারই মাঝে মানুষের জন্ম হচ্ছে, মানুষ একটা সময় আ যে অন্তর্যামী, যে নির্দিষ্ট করে রেখেছে যে কাজগুলো, সেগুলো করছে এবং একটা সময় সে মারা যাচ্ছে। তো যেহেতু আমরা আলোচনার শেষে চলে এসেছি, আমি একটু সাম আপ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। দেখো, কবি এখানে যে মূল ভাব যা ফুটিয়ে তুলেছেন, সেখানে আ ২ টি বিষয়কে তুলে ধরেছেন। যে আপাত অর্থ, যে আপাত অর্থে আমরা যা দেখলাম যে আ ২ টি জীবন, একটি গ্রাম জীবন, আরেকটা হচ্ছে শহর জীবন, নগর জীবন। এই ২ এর একটা তুলনামূলক ছবিকে কবি আমাদের সামনে তুলে ধরেছেন, যেখানে দেখা যাচ্ছে যে শহর জীবনে বা নগর জীবনে আ রাজশক্তির উত্থান, রাজশক্তির পতন, ক্ষমতা দখলের লড়াই, আ এবং আ এই রাজশক্তির উত্থানের ফলশ্রুতি হচ্ছে যুদ্ধ, ধ্বংস, রক্তপাত। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। সেই রক্তপাতের মধ্য দিয়ে সোনার মুকুট রাজার আ মস্তকে আসছে, অর্থাৎ রাজশক্তির উত্থান হচ্ছে এবং কিছু সময় পরে আবার সেই রাজশক্তির পতন হচ্ছে। তো পরিবর্তনশীলতা, চেঞ্জ হয়েই যাচ্ছে ক্রমাগত। এবার এর পাশাপাশি সভ্যতার উন্নতির হাত ধরে সৃষ্টিশীল বিষয় যেমন সৃষ্টিশীলতার প্রকাশ যেমন ঘটছে, পাশাপাশি ধ্বংসাত্মক দিকেরও আ যে তার যে প্রভাব, সেটিও আমরা তাকেও এড়িয়ে যেতে পারছি না। তো এরই মাঝে গ্রাম জীবনে, শহর জীবনের বা নগর জীবনের এই আ হিংসা, এই আ ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করা বা ক্ষমতা দখলের লড়াই, আ সাম্রাজ্যবাদী শক্তির অভ্যুত্থান এবং পতন, রাজশক্তির অভ্যুত্থান পতন, তা তাদের খুব একটা তাদের দৈনন্দিন জীবনে রেখাপাত করে না। সহজ সরল, শান্ত, আ শান্তিপূর্ণ জীবন তাদের। সেখানে তারা তাদের জীবন যাপন পদ্ধতিতে একটা আ স আ যে সরলতার পাশাপাশি তারা একটা নিবিড় আত্মীয়তার সম্পর্কে আ বাধা পড়ে আছে। যে কারণে কবি লিখলেন যে, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা দুটি গ্রাম, সকাল থেকে সন্ধ্যা নিজেদের মধ্যে যাতায়াত। নিবিড় একটা অটুট আত্মীয়তার সম্পর্কে তারা আটকে আছে, বা বাঁধা পড়েছে। আর এই সভ্যতার যে
যে সুফল বা কুফল কোনটাই খুব একটা তাদেরকে রেখাপাত করে না। কবির ঝোঁক এই গ্রামাঞ্চলের প্রতি, এই গ্রাম জীবনের সহজ সরল আ লালিত্যে ভরা গ্রাম জীবনের প্রতি। আপাত অর্থ এবং অন্তর্নিহিত অর্থ হচ্ছে এই দুটি গ্রাম আমরা জানি। দুটি আ যে পর্ব বা পর্যায় যা একটি হলো আ জন্ম এবং মৃত্যু। জন্ম আর মৃত্যু এই বিষয়টা পুরো চক্রাকারে প্রবর্তিত হচ্ছে। খেয়া নৌকা, খেয়া হলো জন্ম তরী, তরী অর্থাৎ নৌকা আমি যা আ বললাম তোমায়। এই খেয়া আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পথ ওটা অতিক্রম করে দিচ্ছে। উম এই বিষয়টা কিন্তু পুরোপুরি বিরতিহীন একটা পদ্ধতি বা প্রসেস। আ যখন মানুষের মৃত্যু হয়, সেই শূন্যস্থান পূরণ হয়ে যায় আবার মানুষের জন্মের মধ্য দিয়ে। কন্টিনিউয়াস একটা প্রসেস ঠিক যেমন গ্রামবাসীদের যাতায়াত ২ টি গ্রামে একটা বিরতিহীন কন্টিনিউয়াস প্রসেস, এটিও একটা কন্টিনিউয়াস প্রসেস। তারই মাঝে সভ্যতার আ ধ্বংস, সৃষ্টি, রাজশক্তির উত্থান, পতন এই বিষয়গুলো যেমন চলছে কিন্তু জন্ম আর মৃত্যু এটিকে বলা যেতে পারে এটি পরিবর্তনশীল নয়। এটি হচ্ছে স্থির। এটি হচ্ছে সত্য। তাহলে এইটা হলো আমাদের পুরো বিষয়। আশা করি তোমরা বুঝতে পারলে পুরো কবিতাটা। আ এরপর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানিও। ভালো থেকো আর পড়াশোনার মধ্যে থেকো।